ইলোরার ইচ্ছে ছিল কিছু বলার, কোনো প্রতিবাদ বা কৈফিয়ত দেওয়ার, কিন্তু আজমাইনের সেই পাথুরে গাম্ভীর্যের সামনে শব্দরা যেন পথ হারালো। আজমাইনের চোয়ালের অস্থিরতা বলে দিচ্ছিল ও নিজেকে কতটা সংযত করে রেখেছে। ইলোরা আর কথা বাড়ালো না, শাড়ির আঁচলটা শরীরে জড়িয়ে নিয়ে দ্রুত পায়ে শয়নকক্ষের দিকে চলে গেল। ইলোরা ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিতেই শুনতে পেল আজমাইনের ভারী বুটের শব্দ। সেই শব্দটা রুমের দিকে এলো না, বরং অন্দরের মায়া ত্যাগ করে বাইরের সদর দরজার দিকে এগিয়ে গেল। রাতের নিস্তব্ধতা চিরে আজমাইনের পাজেরো গাড়ির স্টার্ট নেওয়ার শব্দ ভেসে এলো। কোনো এক অজানা রহস্যময় গন্তব্যে হারিয়ে গেল জিয়াদ চৌধুরী। ঘরের ভেতর ইলোরা একা। বিশাল সেই বিছানাটা এখন ওর কাছে এক অন্তহীন মরুভূমি মনে হচ্ছে। আজমাইনুকে রক্ষা করেছে নাকি নতুন কোনো অপমানের জালে জড়িয়ে রেখেছে? কিংসুকের সেই স্পর্শের অবশিষ্টাংশ এখনও ওর শরীরে বিষের মতো বিঁধছে। বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে ইলোরা জানালার বাইরে তাকিয়ে রইল। আজমাইনের গাড়ির ইঞ্জিনের শব্দটা দূরে মিলিয়ে যাওয়ার পর পুরো ঘরে এখন কেবল এক বিষণ্ণ নিস্তব্ধতা। কিন্তু ইলোরার মনের ভেতরে তখন স্মৃতির প্রলয়ঙ্কারী ঝড় বইছে। আজ কিংসুকের ওই অশুভ স্পর্শ ওর শরীরের চেয়ে বেশি ওর অতীতে আঘাত করেছে। স্মৃতির পাতাগুলো উল্টাতেই ইলোরার মানসপটে ভেসে উঠল সেই শ্যানবর্ণের ছিপছিপে গড়নের তরুণটি। একসময় এই কিংসুকে ছিল ইলোরার সমস্ত পৃথিবী। ওর চাউনিতে ইলোরা খুঁজে পেত এক অদ্ভুত প্রশান্তি। ওদের প্রেমটা ছিল বসন্তের প্রথম বৃষ্টির মতো সতেজ, যা তাসের ভরের মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এক অভিশপ্ত রাতে। সেই রাতটা ছিল ইখতিয়ার গায়ে হলুদের রাত। চৌধুরী ভিলা তখন আলোকসজ্জায় ঝলমল করছে। ইখতিয়ার, আজমাইন আর ইখতিয়ার 4 হাত এক হওয়ার আয়োজনে পুরো বাড়ি উৎসব মুখর। বিয়েটা এই বাড়িতে থেকে হওয়ার কথা বিধায় এত আয়োজন। ফুলের গন্ধে ম ম করছে চারপাশ। অষ্টাদশী ইলোরার পরনে ছিল বাসন্তী রঙের একটি শাড়ি, চোখে মুখে ছিল প্রিয়তমকে দেখার আকুল তৃষ্ণা। ভিড়ের মাঝে সবাইকে আড়াল করে ওর প্রেমিক পুরুষ কিংসুককে খুঁজছিল। পেছনের বাগানে যেখানে ঝাউ গাছের শাড়ি অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে আছে, ঠিক সেখানে ও কিংসুককে দেখতে পেল। দূর থেকে কিংসুকের অবয়ব দেখে ইলোরার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছিল। ও পা টিপে টিপে এগিয়ে গেল পেছন থেকে চমকে দেবে বলে। গলায় এক রাশ অভিমান আর ভালোবাসা নিয়ে ও প্রায় ডেকেই ফেলেছিল, প্রেমী। কিন্তু বাকি শব্দটা ওর কণ্ঠনালীতেই আটকে গেল। মনে হলো ওর পায়ের তলার মাটিটা হঠাৎ করে ধসে পড়েছে। অন্ধকারের আবছায়ায় ডালিম গাছের আড়ালে কিংসুক একা ছিল না, তার বাহুবন্ধনে আবদ্ধ ছিল এক তরুণী। কিংসুকের সেই হাত দুটো যা একসময় ইলোরার কপাল ছোঁয়ার কথা ছিল, তা তখন ওই মেয়েটির পিঠ উন্মুক্ত করতে ব্যস্ত। কিংসুক তীব্র লালসায় মেয়েটিকে নিজের শরীরের সাথে পিষে ধরছিল। ইলোরা দেখল তার সেই পবিত্র প্রেমিকের ঠোঁটগুলো অন্য এক নারীর অধরে ডুবে আছে। এক পাশবিক এবং আপত্তিকর চুম্বনে লিপ্ত তারা। সেই কামনার দৃশ্যে কিংসুকের কোনো দ্বিধা ছিল না, ছিল না কোনো অনুশোচনা। অষ্টাদশী ইলোরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার কয়েক মাসের গড়া বিশ্বাসের প্রাসাদটা এক লহমায় ধুলোয় মিশে গেল। ওর চোখের জল সেদিন গাল বেয়ে নামেনি, বরং বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে গিয়েছিল। আজ রাতে সিঁড়ির নিচে কিংসুকের সেই একই লালসা ভরা স্পর্শ ইলোরাকে আবার সেই ধুলোবালির অতীতে আছড়ে ফেলেছে। ও বুঝতে পারছে এই ভিলায় প্রেম নেই, মায়া নেই, আছে কেবল শরীরের ক্ষুধা আর ক্ষমতার দম্ভ। ইলোরা নিজের বাহু দুটো আঁকড়ে ধরল। জিয়াদ চৌধুরী নামক পাথরটা বিগত 3 বছরে হয়েছে, তবে কিংসুকের ওই বিশ্বাসঘাতকতা ওকে বেশি ক্ষতবিক্ষত করেছিল সেদিন। সূর্যি মামা পূব গগন থেকে ধীরে ধীরে মাঝ গগনের দিকে আরোহণ করছেন। আজ যেন প্রকৃতির মেজাজও জিয়াদ চৌধুরীর মতোই চড়া। রোদের তেজ এতটাই প্রখর যে মনে হচ্ছে সূর্যের রথের চাকায় কেউ কামনার আগুন ধরিয়ে দিয়েছে। সেই আগুনের হলকা এসে বিঁধছে চৌধুরী ভিলার প্রতিটি জানালায়। অন্দরমহলের বিশাল সেগুন কাঠের ডাইনিং টেবিলটাকে ঘিরে আজ এক গুমট সভার আয়োজন হয়েছে। টেবিলের প্রধান রাজকীয় চেয়ারটায় পাথরের মূর্তির মতো বসে আছেন বংশের কুলপতি আকরাম চৌধুরী। তার ঠিক পাশের আসনেই গুরু গম্ভীর মুখে আসীন তার ভাই ফারুক চৌধুরী। এরপরের সারিগুলোতে এক একে বসেছেন ফারজানা, কবিতা আর শম্পা, যাদের চোখের কোণে লেগে আছে আভিজাত্যের অহংকার আর অন্দরের হাজারো রহস্য। বাকি চেয়ারগুলোতে যেন এক অস্থির তারুণ্যের মেলা।
নিশি, ফালাক, শীতল, সাদ, ইন্তু, কায়া, কুঞ্জ, কাঞ্চি, অদিতি আর আদিল সবাই নিজ নিজ জায়গায় বসে আছে। তবে টেবিলের একদম শেষ প্রান্তে মাথা নিচু করে বসে আছে কিংসুক। ওর চেহারায় গতরাতের সেই উন্মত্ততার কোনো চিহ্ন নেই, আছে কেবল এক অজানা ছায়া। আকরাম চৌধুরীর ঠিক বিপরীতে ফারুকের মুখোমুখি আসনে বসে আছেন পরিবারের জ্যেষ্ঠতম সদস্য খাইরুন্নাহার। বয়স তাকে নুইয়ে দিয়েছে, কিন্তু তার ব্যক্তিত্ব এখনও অটুট। পরনে আজ এক ভিন্ন রঙের রাজকীয় শাড়ি। রান্নাঘর থেকে ট্রে হাতে এগিয়ে আসছেন দিলাশা। ধোয়া ওঠা গরম পরোটা, আলু ডালের সুগন্ধি মিশালি ভাজি আর লালচে মুরগির মাংস ভুনার ঘ্রাণে চারপাশ মম করছে। ২১ জনের এই বিশাল লটবহরের জন্য প্রতিদিন অন্ন সংস্থান করা কোনো সাধারণ যুদ্ধ নয়। দিলাশা সেই যুদ্ধেরই এক শান্ত সেনাপতি। দিলাশাকে ডাইনিং টেবিলে খাবার সাজাতে দেখে ফারুক চৌধুরী চারপাশটা একবার দেখে নিলেন। প্রিয় ভাতিজাটিকে না দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি মৃদুস্বরে প্রশ্ন করলেন, বড় ভাবি, জিয়াদ কোথায়? ওকে সকাল থেকে দেখছি না যে। ফারুকের প্রশ্নে ডাইনিং টেবিলের মৃদু গুঞ্জন এক নিমেষেই থেমে গেল। দিলাশা হাতের কাজ থামিয়ে একবার সিঁড়ির দিকে তাকালেন। তার চোখে এক অব্যক্ত শঙ্কা উকি দিয়ে গেল। তিনি ধীর গলায় উত্তর দিলেন, আমি সঠিক জানি না ছোট ভাই। দিলাশার উত্তরে ফারুক আর কথা বাড়ালেন না। তিনি জানেন তার এই ভাতিজাটি নিজের জীবনের কক্ষপথ নিজেই নির্ধারণ করে। জিয়াদ বড় হয়েছে ফারুকের আদর্শে, ফারুকের প্রশ্রয়। নিজের সন্তানের চেয়েও জিয়াদকে তিনি বেশি আগলে রেখেছেন। এই চাচ্চুর হাত ধরেই তো ছেলেটা ডিফেন্সে যোগ দিয়েছিল, শিখেছিল প্রতিকূলতায় অটল থাকতে। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে শোনা গেল হালকা পায়ের শব্দ। সবার দৃষ্টি সেদিকে নিবদ্ধ হল। ইলোরা নিচে নামছে। আজ ওর পরনে হালকা গোলাপি রঙের একটি 3 পিস। কামিজের সূক্ষ্ম কাজগুলো ওর গায়ের রঙের সাথে মিশে এক মায়াবী আভা তৈরি করেছে। চুলগুলো বরাবরের মতোই অবাধ্য, পিঠের ওপর এক রাশ কালো মেঘের মতো ছড়িয়ে আছে। মেয়েটা কোনো কালেই বাঁধন পছন্দ করে না, না চুলের না মনের। ওর প্রতিটি পদক্ষেপ যেন এই ভারী রাজকীয় পরিবেশে এক পশলা শীতল হাওয়া। কিন্তু ইলোরার দু চোখে গতরাতের সেই বিনিদ্র রজনীর ক্লান্তি আর অপমানের ছাপ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় ওর নজর একবার কিংসুকের উপর পড়ল, কিন্তু পরক্ষণেই ও দৃষ্টি সরিয়ে নিল তীব্র অবজ্ঞায়। ইলোরা যখন ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ালো, পুরো ড্রয়িং রুমের বাতাস যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। সূর্যিমামার আলো যেমন মাঝ গগনের পানে ধীর লয়ে আস্তে আস্তে রুদ্রমূর্তি ধারণ করেছে, চৌধুরী বিলার ডাইনিং টেবিলের পরিবেশটাও ঠিক তেমনই তপ্ত হয়ে উঠল। ইলোরা ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল আজমাইনের জন্য নির্ধারিত সেই শূন্য আসনটির পাশের চেয়ারে। এই বাড়ির অন্দরমহলের মানচিত্র ওর নখে দর্পণে। মায়ের সাথে এবং নিজে অতীতে বহুবার যাতায়াতের সুবাদে ও জানে কোন আভিজাত্যের আড়ালে কোন আসন কার জন্য বরাদ্দ। আজমাইনের আসনটা খা খা করছে। গতরাতের সেই ঝোড়ো প্রস্থান আর তার ভরাট কণ্ঠস্বরের রেশ যেন এখনও ওই শূন্য চেয়ারটায় লেপ্টে আছে। ইলোরাকে দেখে দিলাশা ব্যস্ত হয়ে এগিয়ে এলেন। রান্নাঘর থেকে আকলিমাও খাবারের নতুন ট্রে নিয়ে হাজির হলেন। দিলাশা ইলোরার ফ্যাকাশে মুখ আর চোখের নিচে কালচে ছায়া দেখে বিচলিত হয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, তোর চোখ মুখ এমন কেন রে মা? আজমাইন কি তোর সাথে খারাপ কিছু করেছে? ইলোরার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সেই হাসিতে যতটা না তৃপ্তি ছিল, তার চেয়ে বেশি ছিল এক অবক্ত দহন। ও দিলাশার চোখের দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, তোমার ছেলে হাজারো খারাপ হতে পারে মা, কিন্তু একটা বিষয় তুমি ভালো করেই জানো, সে মেয়েদের একা পেলে লালসার নজরে তাকায় না। অন্তত অন্যদের মতো কারোর বা নিজের আমানতে অনুমতি ছাড়া হাত দেওয়ার মতো নীচ মানসিকতা তার ধাঁচে নেই। ইলোরার এই তীরের মতো ধারালো মন্তব্যটা সরাসরি গিয়ে বিঁধল কিংসুকের বুকে। কিংসুক তখন মাংসের চামচটা এমনভাবে চেপে ধরেছে যে ওর হাতের শিরাগুলো উপচে পড়ছে। টেবিলের নিচে ওর পায়ের আঙুলগুলো কুঁচকে এলো অপমানে। ইলোরা ওসব অগ্রাহ্য করে নিজের থালায় খাবার নিতে শুরু করল। ও জানে আজমাইন এখনো ফেরেনি, হয়তো কোনো কাজের নেশায় নিজেকে ডুবিয়ে রেখেছে। ও খাওয়াতে মন দিয়ে দিলাশা আর আকলিমাকে উদ্দেশ্য করে বলল, মালা, ছোট কাকি, আপনারাও এসো, একসাথেই তো খাওয়া যায়। দিলাশা স্নেহমাখা কণ্ঠে বললেন, তুই আগে খেয়ে নে মা, আমি আর ছোট পরে খাবো। দুই যা মিলে পুরো পরিবারের 25 সদস্যের খাবারের তদারকিতে ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক এই শান্ত মুহূর্তে বিষ ছড়াতে শুরু করলেন ফুপি শাশুড়িরা। ফারজানা আর কবিতা দুজনে যেন আগে থেকেই তাল মিলিয়ে রেখেছিলেন। ফারজানা মুখ বেঁকিয়ে দিলাশার দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন, কি বউ বিয়ে করালে বড় ভাবি?
মেয়ের বাড়ি থেকে বাপ কিছুই তো পাঠালো না। আমাদের জিয়াদও তো মেয়েটারে দুচোখে দেখতে পারে না। এমন অলক্ষণে মেয়েরে কেন আনলে? দেখবা বড় বোনের মতো এই মেয়েও নষ্টা বের হবে। কবিতা ফোড়ন কেটে বললেন, ঠিকই তো, যার রক্তে নষ্টা হওয়ার বীজ আছে সে তো আর সতী সাবিত্রী হবে না। পুরো টেবিল এক নিমেষেই স্তব্ধ হয়ে গেল। খাওয়ার শব্দগুলো থেমে গেল। ইলোরা চামচটা আলতো করে প্লেটে নামিয়ে রাখল। ওর চোখে কোনো জল নেই, বরং এক আগ্নেয়গিরির দহন। ও অত্যন্ত মিষ্টি এক হাসি দিয়ে সরাসরি ফুপিদের দিকে তাকালো। আপনাদের অঢেল সম্পত্তিতে কি আসবাবের বড্ড অভাব পড়েছে ফুফি? আপনাদের জিয়াদ চৌধুরীর কি এতই দৈন্যদশা যে শ্বশুরবাড়ির ফার্নিচার ছাড়া তার ঘর সাজানো যাচ্ছে না? আর তার আমাকে না মানাটা তো আপনাদের বাড়ির ছেলের অক্ষমতা। গিয়ে বরং খোঁজ নিন তার ভেতরে কোনো গোপন শারীরিক বা মানসিক সমস্যা আছে কিনা, যার কারণে সে বউকে আপন করতে ভয় পায়। ফারজানাহার কবিতার মুখ অপমানে নীল হয়ে গেল, কিন্তু ইলোরা থামল না। ওর কণ্ঠস্বর এবার আরও ধারালো হয়ে উঠল। আর বললেন, আমার নষ্টা হওয়ার কথা? যদি রক্তেরই দোষ সব হতো, তবে আপনাদের বড় ভাইয়ের মতো আদর্শবান আর সৎ চরিত্রের মানুষের পাশে আপনাদের মতো কুরুচিপূর্ণ স্বভাবের বোন জন্মল কি করে? একই রক্ত তো আপনাদেরও। আসলে দোষ কারোর রক্তের থাকে না ফুফি, দোষ থাকে চরিত্রে। যেমন দোষী এই সমাজের লম্পট পুরুষগুলো, তেমনই বিষাক্ত আপনাদের মতো সমালোচক আর বেহায়া নারীরাও। নিজের ঘরের দিকে তাকান, অন্যের চরিত্র নিয়ে ঘাঁটতে গিয়ে নিজেদের পচা গন্ধটা যেন আবার বেরিয়ে না আসে। ইলোরার এই বিধ্বংসী জবাবে দুই বোন একদম থতমত খেয়ে গেলেন। খাওয়ার টেবিলে যেন এক অদৃশ্য বোমার বিস্ফোরণ ঘটল। কিংসুক মাথা নিচু করে রইল। আকরাম চৌধুরী তেজি রূপ দেখে মনে মনে হয়তো এক অজানা আশঙ্কায় শিউরে উঠলেন। জিয়াদ চৌধুরী আজ ঘরে নেই, কিন্তু তার অর্ধাঙ্গিনী আজ একাই এই দুর্গের ভিত নাড়িয়ে দিয়েছে। ইলোরা নিরাসক্ত ভঙ্গিতে নিজের খাবারে মন দিল। ডাইনিং টেবিলের সেই গুমোট নিস্তব্ধতা ওকে স্পর্শও করতে পারল না। ওর চারপাশের মানুষগুলো যেন অদৃশ্য হয়ে গেছে। কেবল নিজের অস্তিত্বের লড়াইটাই এখন ধ্রুব। দিলাশা এক কোণে দাঁড়িয়ে তৃপ্তির চোখে তাকিয়ে রইলেন ইলোরার দিকে। তার ছেলের অবাধ্যতাকে শাসন করার মতো একটা সিংহী তবে এই প্রাসাদে পা রেখেছে। খাওয়া শেষ করে ইলোরা যখন ধীর পায়ে অন্দরের দিকে ফিরছে, ঠিক তখনই পেছন থেকে কিংসুকের সেই বিষাক্ত কণ্ঠস্বর তীরের মতো ধেয়ে এলো। আপনার বর যদি এতই ধোয়া তুলসী পাতা হতো, তবে কাল বাসর রাতে আপনাকে ফেলে বাড়ি থেকে কেন বের হয়ে গেল? উত্তর আছে? কিংসুকের গলায় এক অদ্ভুত বিজয়ের সুর, যেন আজ আজমাইনের এই অনুপস্থিতি ওর পৌরুষকে এক ধাপ ওপরে তুলে দিয়েছে। ইলোরা থামল, কিন্তু পেছন ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। কিংসুকের মুখচ্ছবি মনে পড়লেই ওর পাকস্থলী উল্টো ঘৃণা বেরিয়ে আসতে চায়। সে স্থির কণ্ঠে প্রতিটি শব্দে বরফ শীতল ধার মিশিয়ে জবাব দিল, আজমাইন চৌধুরী জিয়াদকে আর 10টা সাধারণ কামাতুর পুরুষের সাথে গোলাবেন না মিস্টার কিংসুক। বরটা আমার, তার চরিত্রের গভীরতা বোঝার ক্ষমতাও কেবল আমারই আছে। অন্যের বিছানার হিসেব না করে বরং নিজের নোংরা চরিত্রটাকে একটু সংশোধন করার চেষ্টা করুন। খেয়াল রাখবেন, যে মেয়েটি একদিন আপনার ঘরণী হয়ে আসার স্বপ্ন দেখেছিল, সেই মেয়েই যেন আপনাকে লাথি মেরে এই ঘর থেকে বের করে না দেয়। ঠান্ডা মাথায় মক্ষ মাথাটি করে ইলোরা এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে গটগট করে বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। পেছনে পড়ে রইল এক অদ্ভুত রণক্ষেত্র। কিংসুক আর তার দুই খালার মুখগুলো অপমানে আর রাগে এমনভাবে ভোঁতা হয়ে গেল, যেন মনে হচ্ছিল কেউ তাদের গালে সজোরে চড় কষিয়েছে। বাড়ির ছোটরা এতক্ষণ এই নাটকটা আড়াল থেকে দেখছিল। ইলোরার প্রস্থান মাত্রই তারা একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে শুরু করল। চৌধুরী ভিলার বাতাসে আজ প্রথমবার জিয়াদ চৌধুরীর দম্ভ নয়, বরং তার অর্ধাঙ্গিনীর তেজ রাজত্ব করছে। ভার্সিটির বিশাল লোহার গেট দিয়ে ঢোকার সময় ইলোরার নজর এড়াল না সেই অতি পরিচিত কালো পাজেরো গাড়িটা। গাড়িটা এখানে থাকা মানেই আজ আজমাইন চৌধুরী জিয়াদ আশেপাশে কোথাও আছে। বুকের ভেতরটা একবার কেঁপে উঠলেও ইলোরা তা প্রকাশ করল না। ডিপার্টমেন্টের প্রাঙ্গণে পা রাখতেই ওর 3 সখীর সাথে দেখা। 4 জন মিলে স্বভাবসুলভ আড্ডায় মেতে ওঠার মাঝেই সুমাইয়া ফিসফিস করে বলে উঠল, শোন ধলা শাকচুন্নি, তোর পেয়ারা বরকে একটু আগে দেখলাম ওই রিয়া আটা ময়দার গুডাউনের সাথে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। মনে হয় এখনও ওই দিকে লটরপটর চলছে। রিয়া নামটা শুনতেই ইলোরার মনে পড়ে গেল কালকের অডিটোরিয়ামের সেই দৃশ্য। যে মেয়েটা সবার সামনে আজমাইনকে প্রপোজ করে এক বাক্যে প্রত্যাখ্যাত হয়েছিল, সে আজ আবার কোন সাহসে ওর সামনে দাঁড়িয়েছে। নিজেদের ক্লাসের দিকে যাওয়ার পথে করিডোরের এক কোণে দৃশ্যটা চোখে পড়ল। আজমাইনের লম্বা সুঠাম অবয়বের সামনে দাঁড়িয়ে আছে রিয়া। পরনে শরীরের সাথে লেপ্টে থাকা টাইট ফিট ড্রেস, মুখে মেকআপের পুরু আস্তরণ। ওরা পাশ দিয়ে যাওয়ার সময় রিয়ার সেই বাটার মাখা আদিক্ষেদে মেশানো কথাগুলো ইলোরার কানে স্পষ্ট এলো।
আহা, মইরা গেলে তো ভালোই হয়, অন্তত একটা 40 খাওয়ার দাওয়াত তো পামো। কতদিন ধইরা খাঁটি গরুর মাংস দিয়া 40 ভাত খাই না। যাক, পিড়িতের উসিলায় হইলেও বড়লোক ছেড়ে 40 দাওয়াত মিস হইব না, খুব স্বভাবের কাম হইব। কথাগুলো বলেই ইলোরা এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে নিজের ক্লাসের দিকে পা বাড়ালো। আজমাইনের স্তম্ভিত চাহনি আর রিয়ার অপমানে লাল হয়ে যাওয়া মুখটা দেখার প্রয়োজন বোধ করল না। সুমাইয়াও খিলখিল করে হাসতে হাসতে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে গেল। ক্লাসের দরজায় পা রাখতেই ইলোরার হাত ব্যাগটা হালকা কেঁপে উঠল। ফোনের ভাইব্রেশনটা যেন সরাসরি ওর হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই ইলোরার সমস্ত শরীর পাথর হয়ে গেল। অজ্ঞাত নম্বর থেকে আসা সেই মেসেজটা যেন স্ক্রিন চিরে বেরিয়ে আসা বিষাক্ত এক ছোগর। চৌধুরী ভিলায় যাকে তুমি খুঁজছ সে তোমার খুব চেনা, এতটাই চেনা যে তুমি কল্পনাও করতে পারবে না। সেই তোমার মায়ের হন্তকা, তোমার মায়ের একমাত্র খুনি। ইলোরার চোখের সামনে মুহূর্তেই অন্ধকার নেমে এলো। চারপাশের ক্লাসের হৈহুল্লোড়, করিডরের শব্দ, সবকিছু যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। ফোনের স্ক্রিনে ফুটে ওঠা প্রতিটি শব্দ আগুনের অক্ষরের মতো ওর মস্তিষ্কে বিঁধছে। মায়ের সেই রহস্যময় মৃত্যু, তার পেছনে কার সুপরিকল্পিত হাত ছিল? আর সেই হাতটি চৌধুরী ভিলারই কারো? ইলোরার মনে পড়ে গেল আজমাইনের সেই পাথুরে মুখ, দিলাশা মায়ের করুণ চোখ, এমনকি কিংসুকেরও সেই লালসা ভাড়া চাউনি। এদের মধ্যে কে সেই হন্তকা যে মায়ের মমতামাখা জীবনটা কেড়ে নিয়েছিল? খুব চেনা, এতটাই চেনা যে তুমি কল্পনাও করতে পারবে না। মেসেজের এই লাইনটা ওকে বারবার দংশন করছে। তবে কি এই ঘরেরই কেউ যাকে ও শ্রদ্ধা করে বা ভালোবাসে? হঠাৎ করিডোরে ভারী বুটের শব্দ শোনা গেল। ইলোরা চমকে মুখ তুলতেই দেখল ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে আজমাইন। ওর পরনে সেই কালো শার্ট, হাতা দুটো কবজি পর্যন্ত গোটানো, চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। আজমাইন ইলোরার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ আর হাতের কাঁপতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে ক্লাসের দরজায় দাঁড়িয়ে থাকা আজমাইন যেন কোনো রক্তমাংসের মানুষ নয়, বরং এক আদিম শাসনকর্তা। ওর চোখে রিয়ার সাথে হাসাহাসি করার সেই রেশটুকুও নেই, সেখানে এখন কেবল এক ধূর্ত শিকারীর তীক্ষ্ণতা। মেসেজটা ফোনের স্ক্রিনে এখনও জ্বলজ্বল করছে, তোমার মায়ের একমাত্র খুনি। ইলোরা ফোনটা কোনো মতে ব্যাগে চালান করে দিয়ে আজমাইনের চোখের ওপর চোখ রাখল। ওর ভেতরে তখন আগ্নেয়গিরির লাভা বইছে, অথচ বাইরে ও স্থির। আজমাইন এক পা ভেতরে ঢুকে গম্ভীর গলায় আবার বলল, মিসেস চৌধুরী, ক্লাসে গিয়ে নিজের আসনে বসো, না হলে এই মুহূর্তেই ক্লাস থেকে বেরিয়ে যাও। করিডোরে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে থাকা আমার ক্লাসে অ্যালাউড না। পুরো ক্লাসে পিনপতন নিস্তব্ধতা। সব ছাত্রছাত্রীর দৃষ্টি এখন ওদের দুজনের ওপর। আজমাইনের এই নির্লিপ্ত মিসেস চৌধুরী সম্বোধনটা ইলোরার কানে বিষের মতো ঢুকল।